সো আপনার গোল হচ্ছে কি ডক্টর হওয়া। আর সো ডক্টর হওয়ার জন্য আপনার কি কি অবজেক্টিভ হইতে পারে, সো তার মানে কি গোল গুলো অ্যাচিভ করার জন্য আপনার আরো ছোট ছোট যে কাজগুলো করা লাগে সেগুলোকে বলবো আমরা হচ্ছে অবজেক্টিভ। সো আপনার গোল যদি ডক্টর হওয়া হয় সেক্ষেত্রে আপনার অবজেক্টিভ কি হতে পারে, যে ধরেন এসএসসি তে জিপিএ 5 পাওয়া, এইচএসসি তে জিপিএ 5 পাওয়া, ঠিক আছে। সো আপনার গোল কি, গোল হচ্ছে ডক্টর হওয়া। সো গোলে আপনাকে যাইতে হলে আপনাকে আরো বেশ কিছু অবজেক্টিভ কি ফুলফিল করতে হবে। যেমন একটা হতে পারে কি বললাম, আপনার এসএসসি তে জিপিএ 5 পাওয়া, এইচএসসি তে কি জিপিএ 5 পাওয়া। আচ্ছা চলেন এখন দেখি ডেফিনেশন কি বলতেছে। গোল বলতেছে যে আউটকাম স্টেটমেন্ট ডিফাইন্স হোয়াট অ্যান অর্গানাইজেশন ইজ ট্রাইং টু অ্যাকমপ্লিশ। ঠিক আছে। সো একটা অর্গানাইজেশন যেটা অ্যাকমপ্লিশ করতে চাইতেছে, যেমন ধরেন ওয়ালটনের গোল হতে পারে যে তারা আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড হতে চায়। ঠিক আছে। সো এটা তাদের একটা আউটকাম স্টেটমেন্ট। ঠিক আছে। সো এটা তারা দেখতে চায়। সো এই গোলটা অ্যাচিভ করার জন্য কি আমাদের বিভিন্ন রিলেটেড প্রোগ্রাম থাকবে, অবশ্যই কিছু রিলেটেড প্রোগ্রাম থাকবে। আর আপনি যে গোলটা বানাবেন, ঠিক আছে, সেই গোলটা যেন কোম্পানির সাথে অ্যালাইন করে। ঠিক আছে। ঠিক আছে। সো আপনার অর্গানাইজেশনের মেজর অ্যাকশন গুলা যেন আপনার গোলসে রিফ্লেক্ট করে। আচ্ছা। আর লাস্টলি বলতেছে সেটা হচ্ছে যে গোলস আপনাদেরকে প্রোভাইড র্যালিং পয়েন্টস ফর ম্যানেজার্স। র্যালিং পয়েন্টসটা কি? র্যালিং পয়েন্টসটা হচ্ছে আপনার যখন কোনো একটা পারপাজে বা কোনো একটা কজে অনেকগুলো মানুষ একসাথে বসে ডিসকাস করে বা মিটিং করে। হ্যালো। সো কি বলতেছে র্যালিং পয়েন্টটা কি? র্যালিং পয়েন্টটা হচ্ছে যখন কোন একটা পারপাজে বা কোন একটা কজে অনেকগুলো মানুষ একসাথে বসে ডিসকাস করে, সেটাকে বলা হচ্ছে আপনার র্যালিং পয়েন্ট। সো গোল কিভাবে র্যালিং পয়েন্ট হিসেবে কাজ করে? ধরেন আপনার কোম্পানিতে অনেকগুলো ম্যানেজার আছে, ঠিক আছে, ধরেন অ্যাকাউন্ট ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, আরো অনেকগুলো ম্যানেজার আছে। বাট সেই ম্যানেজার গুলা মাঝে মাঝে কি মিটিং করে। ঠিক আছে। সব ম্যানেজার গুলো একসাথে এসে মাঝে মাঝে মিটিং করে। কিন্তু কেন মিটিং করে? মিটিং করে এই কারণে হচ্ছে তাদের কোম্পানির যে গোল সেইটা সেইটা যেন তারা খুব ভালোভাবে ফুলফিল করতে পারে, বা সেইটা ডিসকাস করার জন্য কিন্তু তারা একসাথে মাঝে মধ্যে মিটিং করে। ঠিক আছে। তো এই জন্য কিন্তু গোল আপনার র্যালিং পয়েন্ট হিসেবে কাজ করে। আর অবজেক্টিভ কি বলতেছে? অবজেক্টিভটা হচ্ছে প্রিসাইজ, টাইম বেসড, মেজারেবল অ্যাকশনস এন্ড সাপোর্ট দ্য কমপ্লিশন অফ এ গোল। সো কি বলছিলাম, যে আপনাকে জিপিএ 5 পাইতে হবে, এটা হচ্ছে একটা অবজেক্টিভ। এবং আপনার মেইন গোল কি ছিল? আপনার মেইন গোল ছিল হচ্ছে ডক্টর হওয়া। এবং এই ডক্টর হওয়ার জন্য আপনার কিছু অবজেক্টিভ ছিল, এসএসসি এইচএসসি তে জিপিএ 5 পাওয়া, বা আরো অনেক কিছু অবজেক্টিভ আপনার থাকতে পারে। ঠিক আছে। তো এই জন্য বলা হচ্ছে অবজেক্টিভ হচ্ছে প্রিসাইজ। প্রিসাইজ কি জন্য? কারণ ওই যে আমি বললাম যে আপনাদেরকে জিপিএ 5 পাইতে হবে। টাইম বেসড কারণ কি? যে আপনার এসএসসি এর জন্য কয় বছর সময় দেওয়া হয়? 2 বছর সময় দেওয়া হয়। আর মেজারেবল অ্যাকশনস কারণ কি? কারণ হচ্ছে আপনি আপনার এসএসসি তে কি পাইলেন এটা কিন্তু আপনি মেজার করতে পারেন। আপনি কি 5 পাইলেন নাকি ধরেন 4.2 পাইলেন। ঠিক আছে। সো এগুলা হচ্ছে কি মেজারেবল। আচ্ছা। আর এই অবজেক্টিভ গুলা কি করে? এই যে দেখেন, এটা ধরেন 1 নাম্বার অবজেক্টিভ, এটা হচ্ছে 2 নাম্বার অবজেক্টিভ, এরকম অনেকগুলো অবজেক্টিভ থাকে, যেই অবজেক্টিভ গুলা আপনার গোলকে হেল্পিং হ্যান্ড বা সাপোর্টিং হ্যান্ড হিসেবে কাজ করে। ঠিক আছে। আর অবজেক্টিভ গুলো সবসময় কি হয়? ক্লিয়ার হয় এবং আন্ডারস্ট্যান্ডেবল হয় এবং কনসাইজ হয়। কারণ কি? কারণ হচ্ছে আপনার একদম ক্লিয়ার, মানে একদম ক্লিয়ার একটা স্টেটমেন্ট কি, ইউ হ্যাভ টু গেট জিপিএ 5 ইন এসএসসি এন্ড এইচএসসি। ঠিক আছে। আর স্টেটেড ইন টার্মস অফ রেজাল্ট অলরেডি বললাম। আর আরেকটা জিনিস হচ্ছে দেখেন, অবজেক্টিভ গুলো সাধারণত অ্যাকশন ভার্ব দিয়ে শুরু হয়। কেন অ্যাকশন ভার্ব দিয়ে শুরু হয়? অ্যাকশন ভার্ব দিয়ে শুরু মানে এক্সাম্পল কি হতে পারে দেখেন, অ্যাকশন ভার্ব কোনগুলা কি, মানে যেগুলো ভার্ব দিয়ে শুরু হচ্ছে। সো ধরেন গেট 5 ইন এসএসসি।
ঠিক আছে? তো এই যে গেট কি, গেটটা কি একটা অ্যাকশন ভার্ব না বা একটা ভার্ব না? তো জি গেটটা স্যার। কিন্তু একটা অ্যাকশন ভার্ব বা একটা ভার্ব। সো কি অবজেক্টিভ গুলা সবসময় এরকম অ্যাকশন ভার্ব দিয়ে শুরু হবে, ঠিক আছে? আর স্পেসিফাই আর ডেট অফ কমপ্লিশন, অবজেক্টিভটা ফুলফিল করার জন্য বা অবজেক্টিভটা এক্সিকিউট করার জন্য আপনাকে একটা ফিক্সড ইন্টারভ্যালের টাইম দেওয়া হবে। আর লাস্টলি হচ্ছে অবজেক্টিভ গুলো মিজারেবল। মিজারেবল কারণ কি, এই যে দেখেন আপনি জিপিএ 5 পাচ্ছেন নাকি 4 পয়েন্ট সামথিং পাচ্ছেন নাকি 3 পয়েন্ট সামথিং পাচ্ছেন নাকি 2 পয়েন্ট সামথিং পাচ্ছেন, এটা হচ্ছে এই জন্য মিজারেবল, অবজেক্টিভটা মিজার করতে পারবেন আপনি। আচ্ছা, তো দেখেন গোলস অবজেক্টিভস এগুলো প্ল্যানিং এর সাথে কিভাবে ডিপেন্ডেন্ট। তো তার আগে চলেন দেখি, তার আগে হচ্ছে আমরা দেখি যে আমাদের একটা কি পিরামিড ডায়াগ্রাম দেওয়া আছে, ঠিক আছে? যেই ডায়াগ্রামের একদম শুরুতে আছে কি ভিশন এন্ড মিশন, ঠিক আছে? তো ভিশনটা কি, ভিশনটা বলছিলাম মনে আছে কি, ভিশনটা ছিল হচ্ছে আপনার একটা ফিউচারের অনেক লং টার্ম প্ল্যানিং, একটা একটা অনেক লং টার্ম চিন্তা ভাবনা বা অনেক দূরে, মানে ফিউচারে অনেক, মানে আপনি ফিউচারে আপনি নিজেকে কোথায় দেখতে চান বা ইন ফিউচার আপনি আপনার কোম্পানিকে কোথায় দেখতে চান, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার ভিশন। আর ভিশনকে, ভিশন অ্যাচিভ করার জন্য আমরা এর পরে লেভেলে যে কাজগুলো করি সেগুলোকে বলা হচ্ছে মিশন। আর মিশন গুলোকে অ্যাচিভ করার জন্য আমরা যেগুলো করি সেগুলো হচ্ছে আপনার গোলস এন্ড অবজেক্টিভ। তো এখানে একটা হায়ারার্কি আছে, হায়ারার্কিটা কি? ফার্স্টই হচ্ছে আপনার ভিশন, ভিশন গুলা অ্যাচিভ করার জন্য আপনার অনেকগুলো মিশন থাকে, ঠিক আছে? আর মিশনটা অ্যাচিভ করার জন্য আপনার গোলস এন্ড অবজেক্টিভস থাকে, ঠিক আছে? প্রত্যেকটা মিশনের জন্য আপনার বেশ কিছু গোলস এন্ড অবজেক্টিভস থাকে, ঠিক আছে? সো হায়ারার্কি একদম টপ লেভেলে কি আছে, ভিশন, এরপরে হচ্ছে ভিশন অ্যাচিভ করার জন্য মিশন, আর মিশন অ্যাচিভ করার জন্য গোলস এন্ড অবজেক্টিভস। আচ্ছা, সো একটা এক্সাম্পল কি হতে পারে জানেন? এক্সাম্পল হতে পারে, ধরেন আপনার ভিশন হচ্ছে ওয়ার্ল্ডের রিচেস্ট পারসন হওয়া, ঠিক আছে? বিল গেটস কে বিট দিয়ে আপনার ভিশন হচ্ছে কি, ওয়ার্ল্ডের রিচেস্ট পারসন হওয়া। তো সেই ভিশনটা অ্যাচিভ করার জন্য আপনার মিশন কি কি হতে পারে? আপনার মিশন হতে পারে যে আপনি একটা তেলের কোম্পানি দিবেন, ঠিক আছে? আপনি একটা মোবাইল কোম্পানি দিবেন, ঠিক আছে? তো ভিশন গুলো অ্যাচিভ করার জন্য এইগুলো হচ্ছে আপনার মিশন, যে আপনি একটা তেলের কোম্পানি দিবেন, একটা মোবাইল কোম্পানি দিবেন, ঠিক আছে? আবার এই তেলের কোম্পানি দেওয়ার জন্য আপনার বেশ কিছু গোলস এন্ড অবজেক্টিভ থাকে, ঠিক আছে? কিরকম গোলস এন্ড অবজেক্টিভ হতে পারে? যে ধরেন আপনার আপনি একটা, মানে ম্যানুফ্যাকচারিং একটা কি প্ল্যান্ট বানাইতে হবে বা আপনার একটা ইন্ডাস্ট্রি বানাইতে হবে যেখানে আপনি আপনার মোবাইল গুলো বানাবেন, ঠিক আছে? ঠিক আছে, সো সেইগুলো হচ্ছে আপনার গোলস এন্ড অবজেক্টিভ হতে পারে। বা আপনার অ্যাডভার্টাইজিং করা, সেগুলো আপনার গোলস এন্ড অবজেক্টিভ, মানে গোলস এন্ড অবজেক্টিভ হতে পারে, ঠিক আছে? সো ভিশনকে সাপোর্ট করে মিশন, আর মিশনকে সাপোর্ট করে কারা? যে গোলস, গোলস এন্ড অবজেক্টিভস, এরা হচ্ছে আপনার মিশনকে সাপোর্ট করে। So, এখন দেখেন দুই টাইপের গোলস এন্ড অবজেক্টিভস আছে। ফার্স্ট এরটা বলা হচ্ছে স্ট্র্যাটেজিক গোলস এন্ড অবজেক্টিভ, সেকেন্ডটা বলা হচ্ছে অপারেটিং গোলস এন্ড অবজেক্টিভস। স্ট্র্যাটেজিকটা যেটা হয় সেটা হচ্ছে ম্যানেজাররা বেশ বড় বড় কিছু ডিসিশন নিয়ে থাকে না কোম্পানির জন্য, ঠিক আছে? ম্যানেজাররা বড় বড় ডিসিশন নিয়ে থাকে। সো ম্যানেজাররা যে গোল আর অবজেক্টিভ গুলো সিলেক্ট করেন সেগুলোকে বলা হয় হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক গোলস এন্ড অবজেক্টিভস। আর অপারেশনাল হচ্ছে যে ধরেন আপনার ইন্ডাস্ট্রি বা অর্গানাইজেশনে যারা ফিল্ড লেভেলের কর্মী বা ফিল্ড লেভেলের এমপ্লয়ি, ঠিক আছে? যারা ধরেন আপনার কোম্পানি হচ্ছে অনেকগুলো মেশিন আছে বা মেশিনারি আছে, ঠিক আছে? যারা হচ্ছে এগুলোর সাথে ডিরেক্ট ডিল করেন, ঠিক আছে? বা যে কাজগুলা করে সেইগুলোর জন্য যে গোলস এন্ড অবজেক্টিভ, সেটাকে বলবো হচ্ছে আমরা অপারেটিং গোলস এন্ড অবজেক্টিভ। সো আমার একদম হায়ারার্কি টপ স্ট্রাকচারে থাকবে ভিশন এন্ড মিশন, এরপর থাকবে হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক গোলস এন্ড অবজেক্টিভ, যেগুলো হচ্ছে শুধুমাত্র ম্যানেজাররা বা টপ লেভেল ম্যানেজমেন্টরা হ্যান্ডেল করে। আর এরপরে থাকবে হচ্ছে আপনার অপারেটিং গোলস এন্ড অবজেক্টিভস, যেগুলো হচ্ছে আপনার ম্যানেজারের চেয়েও নিচের লেভেলে যারা এমপ্লয়ি তারা হ্যান্ডেল করবে। আচ্ছা, সো দেখেন টাইম হরিজনটা দেখা যাক। একটা ভিশন অ্যাচিভ করতে কিন্তু আপনার বেশি সময় লাগবে, কারণ কি এটা হচ্ছে আপনার একটা লং টার্ম প্ল্যানিং। এই জন্য দেখেন রিলেটিভলি লং দেখাচ্ছে, ভিশন আর মিশন কিন্তু আপনার বেশি সময় লাগবে। বাট আপনার একটা গোলস এন্ড অবজেক্টিভ, তো ধরেন একটা গোলস এন্ড অবজেক্টিভ হতে পারে আপনার অপারেটিং গোলস এন্ড অবজেক্টিভ হতে পারে যে আপনার ধরেন একটা সেক্টরে আপনার 20 জন এমপ্লয়ি আছে, ঠিক আছে? সেই 20 জন এমপ্লয়ির
কাছ থেকে ম্যাক্সিমাম ইফোর্টটা বের করে নেওয়া হচ্ছে আপনার একটা গোলস হতে পারে। সো ওইটা করতে কিন্তু আপনার কম সময় লাগবে, কিন্তু আপনার একটা ভিশন থাকতে পারে, দেখেন যে আগামী 100 বছরের মধ্যে আমি, আগামী 10 বছরের মধ্যে 10 বছরের মধ্যে আমি আমার কোম্পানিকে ওয়ার্ল্ডের নাম্বার 1 কোম্পানি দেখতে চাই, সেটা আপনার ভিশন, ঠিক আছে। আর দেখেন ফাংশনাল অর এরিনা স্পেসিফিটি কি, ভিশনটা কিন্তু অনেক ব্রড একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে। ভিশন আর মিশন এগুলো কিন্তু অনেক ব্রড, বিশদ বিশদ ব্যাপার স্যাপার। বাট গোলস এন্ড অবজেক্টিভস এগুলা হচ্ছে অনেক রিলেটিভলি মানে স্মলার এন্ড রিলেটিভলি কি স্পেসিফিক। সো আপনার প্ল্যান, আপনি যখন আপনার কোম্পানির জন্য কোনো প্ল্যান করবেন, সেটা কি দিয়ে শুরু হবে, ভিশন এন্ড মিশন দিয়ে শুরু হবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস, আপনার গোলস এন্ড অবজেক্টিভস গুলো আপনি যত ভালোভাবে অ্যাচিভ করতে পারবেন, আপনি কিন্তু আপনার ভিশন এন্ড মিশনের দিকে তত ভালোভাবে এগিয়ে যাচ্ছেন, ঠিক আছে। সো ভিশন এন্ড মিশন ফুলফিল করতে হলে আপনাকে কিন্তু গোলস এন্ড অবজেক্টিভস গুলা আগে ফুলফিল করতে হবে। এই যে দেখেন এখানে লেখা আছে, আচ্ছা কেউ কি কিছু লিখছেন? হ্যালো, স্যার আপনার কেউ মনে হয় অ্যানোটেট করতেছে, স্যার অ্যানোটেটরিটা। আচ্ছা। তো দেখেন ভিশন স্টেটমেন্টটা কি বলতেছে, ডিসক্রাইবস ব্রড সেট অফ গোলস হোয়াট দ্য অর্গানাইজেশন অ্যাসপায়ার্স টু লুক ইন ফিউচার। এই যে ফিউচারে তাদের কোম্পানিকে কি হিসাবে দেখতে চায়, এটা হচ্ছে আপনার ভিশন স্টেটমেন্ট হতে পারে। আর মিশন স্টেটমেন্টটা কি, ভিশনের চেয়ে ভিশনের পরের লেভেলে, ঠিক আছে। সো হ্যাভ স্টেটেড গোলস হোয়াট দ্য অর্গানাইজেশন অ্যাসপায়ার্স টু বি ফর ইটস স্টেক হোল্ডার্স। স্টেক হোল্ডার্স কি বলেন তো, কেউ কি বলতে পারেন? স্টেক হোল্ডার হচ্ছে, ধরেন আপনি আপনার কোম্পানি থেকে একটা প্রোডাক্ট মার্কেটে দিচ্ছেন, ঠিক আছে। সো সেই প্রোডাক্টের সাথে যারা যারা রিলেটেড, তারা সবাই হচ্ছে ওই প্রোডাক্টের জন্য স্টেক হোল্ডার। সো আপনার কোম্পানির ম্যানেজাররা, আপনার কোম্পানির এমপ্লয়াররা, আপনার প্রোডাক্ট যারা ইউজ করবে, আপনি যেই যেই থার্ড পার্টির কাছ থেকে হেল্প নিছেন, এরা সবাই হচ্ছে ওই প্রোডাক্টের জন্য কি স্টেক হোল্ডার, ঠিক আছে। আর আরেকটা জিনিস কি দেখেন, ফাংশনাল এরিয়াস অফ অর্গানাইজেশন হ্যাজ देयर ওন গোলস এন্ড অবজেক্টিভস। তো এটা যেটা মিন করতেছে সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা অর্গানাইজেশনে বা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্ট থাকে বা ফাংশনাল এরিয়া থাকে, যেমন অ্যাকাউন্টিং সেকশন থাকে, ম্যানেজমেন্ট সেকশন থাকে, আরো অন্যান্য অনেক সেকশন থাকে, ঠিক আছে। তো প্রত্যেকটা সেকশনের বা প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কিন্তু আলাদা আলাদা গোলস এন্ড অবজেক্টিভস থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন আর একটা জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে যে একটু ভালো ভালো গোলস এন্ড অবজেক্টিভস এর ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি হবে, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক্স অফ ইফেক্টিভ গোলস এন্ড অবজেক্টিভস, ঠিক আছে। তো একটা গোলস এন্ড অবজেক্টিভস আমি কখন বলতে পারবো যে এইগুলা হচ্ছে আপনার ভালো গোলস এন্ড অবজেক্টিভস, কখন আমরা বলতে পারবো, সেগুলা আসলে বৈশিষ্ট্য কি কি। আচ্ছা দেখেন, ফার্স্টে বলা হচ্ছে লেস ইজ মোর। এটা মানে যেটা বোঝানো হচ্ছে আপনার গোলস এন্ড অবজেক্টিভস যত কম থাকবে আপনার কোম্পানির জন্য তত ভালো, ঠিক আছে। তো আপনি যদি 100টা 200টা এরকম আপনার কোম্পানির গোল লিখে রাখেন, সেটা আসলে আপনার পরে আপনার কোম্পানির একটা হ্যাপাজার্ড কন্ডিশন হয়ে যাবে, ঠিক আছে। তো আপনার করতে হবে কি, আপনি হচ্ছে যত কম সংখ্যক গোলস এন্ড অবজেক্টিভ লিখতে পারবেন ততই হচ্ছে ভালো। আচ্ছা, সেকেন্ড যেটা বলা হচ্ছে, দেখেন টাই মেজার্স টু ড্রাইভার্স, ড্রাইভার। সো এটা যেটা মিন করতেছে সেটা হচ্ছে যে আপনার গোলস এন্ড অবজেক্টিভস গুলা জানো আপনি আপনার সাকসেসের সাথে অ্যালাইন থাকে। অ্যালাইন থাকে মানে বলতে যে আপনার আপনার যে গোলস এন্ড অবজেক্টিভ গুলো এমন ভাবে সেট করবেন যেন সেইগুলো আলটিমেটলি আপনার সাকসেসে হেল্প করে। একটা এক্সাম্পল এরকম হতে পারে, ধরেন আপনি হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া বানাবেন, ঠিক আছে, ফেসবুক টাইপ একটা অ্যাপ বানাবেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে বলেন তো, আপনাকে ফেসবুক বানানোর জন্য আপনাকে বিভিন্ন জায়গায় অ্যাড দিতে হবে,
ঠিক না? অ্যাড দিতে হবে না, বা বিভিন্ন জায়গায় প্রচারণা চালাইতে হবে অনলাইনে, সোশ্যাল প্ল্যাটফর্মে আপনাকে বুঝাইতে হবে যে নতুন একটা অ্যাপ আসছে ফেসবুকের মতো, এটা আপনারা ইউজ করেন। কিন্তু এইটা না করে যদি আপনি ওই ধরেন গ্রামের চার দোকানে যে মিষ্টি বিতরণ করেন, তাহলে কি হবে? তাহলে কি আপনি সাকসেসের দিকে আগাইতে পারবেন? এটা কিন্তু হবে না, না ঠিক না? স্যার। সো আপনাকে কি করতে হবে? আপনার টাই মেজার্স টু ড্রাইভার্স, ঠিক আছে? আপনার গোলস এন্ড অবজেক্টিভস গুলো যেন আপনার সাকসেসের সাথে অ্যালাইন থাকে, ঠিক আছে? সো আচ্ছা, এরপরে দেখেন বলা হচ্ছে যে ডোন্ট জাস্ট মেজার দ্য পাস্ট। সো আমরা যখন আমাদের গোলস এন্ড অবজেক্টিভস গুলো সেট করব, তখন আমাদের পাস্টে কি কি হয়েছে, পাস্টে আমাদের একটা বিটার এক্সপেরিয়েন্স থাকতে পারে, বা আমাদের খুব খারাপ একটা এক্সপেরিয়েন্স থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা মাথা ঘামাবো না, ঠিক আছে? ধরেন আপনি পাস্টে একটা ডিসিশন নিছিলেন, সেটার জন্য আপনার কোম্পানিকে অনেক সাফার করা লাগছে, বাট সেটা আমরা আসলে চিন্তা করব না। আমাদের পাস্টে কি হয়েছে না হয়েছে, আমার কোম্পানির জন্য এট প্রেজেন্ট, ঠিক আছে, এট প্রেজেন্ট বা কোনটা করলে আসলে ভালো হয়, সেটাই আমি সেইভাবে আমি আমার গোলস এন্ড অবজেক্টিভ সেট করব, ঠিক আছে? তো আমার গোলস এন্ড অবজেক্টিভস আসলে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবকিছুর কথা চিন্তা করেই বানাইতে হবে, ঠিক আছে? পাস্টে কি হয়েছে, পাস্টে আমার একটা বাজে এক্সপেরিয়েন্স হয়েছে, সেটার উপর ডিপেন্ড করে আমি আমার গোলস এন্ড অবজেক্টিভস গুলা বানাবো না। আর আরেকটা বলতেছে টেক স্টেক হোল্ডার্স ইনটু অ্যাকাউন্ট, ঠিক আছে? টেক স্টেক হোল্ডার্স ইনটু অ্যাকাউন্ট, এটা মিন করতেছে হচ্ছে যে আপনার গোলস এন্ড অবজেক্টিভস গুলো যেন আপনার স্টেক হোল্ডারদের জন্য হয়, ঠিক আছে? সো ধরেন আপনি আপনার কোম্পানির ম্যানেজার, আপনি এমন গোলস এন্ড অবজেক্টিভ বানাইলেন যেটা শুধু আপনার জন্য বেনিফিট নিয়ে আসবে, ঠিক আছে? আপনি অনেক স্বার্থপর, ঠিক আছে? বাট এইটা এই চিন্তা করে গোলস এন্ড অবজেক্টিভস গুলা বানাইলে হবে না। আপনাকে সকল স্টেক হোল্ডারের কথা চিন্তা করতে হবে, যে কাস্টমার কারা এটা ইউজ করবে, আপনার কোম্পানির এমপ্লয়ীদের কথা ভাবতে হবে, আপনার কোম্পানির ফিল্ড ওয়ার্কারদের কথা ভাবতে হবে, ঠিক আছে? সবার কথা ভাবতে হবে, থার্ড পার্টির কথা ভাবতে হবে। আচ্ছা, এভাবে এরপরে বলতেছে যে, হ্যালো, কিছু বলতেছেন? আচ্ছা দেখেন, এরপরে বলতেছে হচ্ছে ক্যাসকেড গোলস ইনটু অবজেক্টিভস, ক্যাসকেড গোলস ইনটু অবজেক্টিভস। সো কি বলছিলাম, গোলস হচ্ছে আমার, গোলস কি, গোলস হচ্ছে আমার যেটা কোনো একটা আউটকাম, আর এই আউটকামের জন্য আমার কিছু স্টেপ গুলাকে বলতেছি আমরা অবজেক্টিভস, ঠিক আছে? ধরেন অবজেক্টিভ 1, অবজেক্টিভ 2, অবজেক্টিভ 3। সো বলা হচ্ছে যে আপনি যে অবজেক্টিভ গুলো বানাবেন, সেইগুলো যেন গোলস এর সাথে সামঞ্জস্য থাকে, ঠিক আছে? তো ধরেন আপনি একটা নতুন অবজেক্টিভ ঠিক করলেন, আপনার কোন অবজেক্টিভ 4, ঠিক আছে? অবজেক্টিভ 4। সো অবজেক্টিভ 4টা আসলে কোনো গোলের সাথে অ্যালাইন করে না, ঠিক আছে? কোনো গোলের সাথেই কোনো মিল নাই, ঠিক আছে? তো ধরেন জিনিসটা এরকম, কি বলছিলাম যে ধরেন এই গোল নাম্বার 1 এর জন্য আপনি কি কি অবজেক্টিভ দিছিলেন, অবজেক্টিভ 1, অবজেক্টিভ 2, অবজেক্টিভ 3। সো আপনার হঠাৎ মনে হলো যে গোল নাম্বার 1টা আমার জন্য প্রয়োজন না, সো গোল নাম্বার 1টা আপনি বাদ দিয়ে দিতে যাচ্ছেন। সো গোল নাম্বার 1টা যখন বাদ দিয়ে দিবেন, আলটিমেটলি কিন্তু অবজেক্টিভ 1, অবজেক্টিভ 2, অবজেক্টিভ 3ও বাদ হয়ে যাবে, কিন্তু অবজেক্টিভ 4টা কিন্তু আর বাদ হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে এটা আপনার গোলের সাথে অ্যালাইন করে বানানো হয় না। সো এই জন্য এমন ভাবে অবজেক্টিভ গুলো বানাইতে হবে যেন সেটা গোলের সাথে সামঞ্জস্য থাকে। এরপরে বলা হচ্ছে আপনার সিম্পলিফাই। সিম্পলিফাই মানে কি? যে আপনার গোলস এন্ড অবজেক্টিভ গুলো অনেক সিম্পল বানাইতে হবে। সো একটা এক্সাম্পল ধরেন, যে ধরেন আমি আপনাদের 3টা টপিকের উপরে 3টা এক্সাম নিব, এবং প্রত্যেকটা এক্সামই 5 মার্কের। ধরেন এক্সাম নাম্বার 1, এক্সাম নাম্বার 2, এক্সাম নাম্বার 3, ঠিক আছে? এবং প্রত্যেকটাই 5 মার্কের। সো আমি যদি প্রত্যেকটা এক্সামই আলাদা আলাদা করে আপনাদের গুগল ক্লাসরুমে মানে অ্যাসাইনমেন্ট হিসেবে পোস্ট করি, তো পরে সেটা আমার জন্য একটু কষ্টকর কাজ না? কষ্টকর কাজ, এবং খাতা দেখাও কিন্তু মানে পরে আপনাদের মার্কস দেখাও কিন্তু আসলে কষ্টকর কাজ হবে। কিন্তু আমি যদি এরকম 3টা আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট গুগল ক্লাসরুমে পোস্ট না করে, আমি ধরেন একটাই কোশ্চেন পেপার বানাইলাম, এবং সেই কোশ্চেন পেপারে আমি 3টা সেকশন রাখলাম। এটা হচ্ছে ফার্স্ট টপিকের জন্য, এটা হচ্ছে সেকেন্ড টপিকের জন্য, এটা হচ্ছে থার্ড টপিকের জন্য। তো সেক্ষেত্রে কি আমার জন্য কাজটা করা ইজি হয়ে যাবে না? এরকম 3টা আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট না বানিয়ে আমি জাস্ট একটা অ্যাসাইনমেন্ট বানালাম, এবং সেই অ্যাসাইনমেন্টের মধ্যে 3টা সেকশন রাখলাম, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে এই রকম। আপনার যদি
মানে অনেকগুলা গোলস বা অনেকগুলো অবজেক্টিভস থাকে, ঠিক আছে, এবং ওগুলোর মধ্যে যদি রিলেশন থাকে তাহলে ওইগুলো আলাদা আলাদা না রেখে ওগুলাকে একসাথে কম্বাইন করে কোনো একটা গোল বা অবজেক্টিভস বানাতে হবে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আপনি দেখেন অ্যাডাপ্ট। অ্যাডাপ্টটা কি, আপনার গোলস এন্ড অবজেক্টিভস গুলা কিন্তু আপনার অ্যাডাপটিভ হতে হবে। কারণ কি, ধরেন আপনি এখন একটা গোলস এন্ড অবজেক্টিভস ঠিক করলেন, আপনি এখন একটা গোলস এন্ড ধরেন এখন আপনি টেকনোলজি 1 ইউজ করতেছেন, ধরেন আপনি টেকনোলজি 1 ইউজ করতেছেন, যেটা হচ্ছে আপনার T1, আপনি টেকনোলজি 1 ইউজ করতেছেন, ঠিক আছে। এই টেকনোলজি যখন 1 ইউজ করতেন তখন আপনার কিছু গোলস এন্ড অবজেক্টিভস ছিল, ধরেন গোল 1, গোল 2। বাট কিছুদিন পরে ধরেন মার্কেটে টেকনোলজি 2 আসলো এবং যেটা আপনার আপনার কোম্পানিতে ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে, ধরেন টেকনোলজি 2 আসলো। বাট টেকনোলজি 2 যখন আপনি ইন্টিগ্রেট করলেন তখন দেখলেন যে আপনার এই গোল 1 আর গোল 2 টা কি ইনভ্যালিড হয়ে গেল, ঠিক আছে। সো এইরকম আসলে হওয়া যাবে না, আপনার গোলস এন্ড অবজেক্টিভস গুলো এমন ভাবে সেট করতে হবে যেন তারা অ্যাডাপ্ট করে নিতে পারে যে কোনো চেঞ্জ আসলে, ঠিক আছে। So এমন ভাবে গোল 1 আর গোল 2 সেট করতে হবে যেন এরা নতুন টেকনোলজির সাথে ইজিলি অ্যাডাপ্ট করে নিতে পারে। আচ্ছা, এরপরে লাস্টলি হচ্ছে কি দেখেন, লাস্টলি বলা হচ্ছে আপনার বেস অবজেক্টিভস অন ফ্যাক্টস, ঠিক আছে। সো আপনি আপনার অবজেক্টিভ বানাবেন ফ্যাক্টস এর উপরে ডিপেন্ড করে, কারো ভুয়া কথায় আপনি অবজেক্টিভ বানাবেন না, ঠিক আছে, কারো কথা শুনে আপনি অবজেক্টিভ বানাবেন না। তো ধরেন একটা লোকের কাছে, আপনি একটা কোম্পানির মালিক, আপনি অনেকগুলো প্রোডাক্ট মার্কেটে মানে আছে, ঠিক আছে। আপনাকে একজন এসে বললো যে ভাই এই শীতকালে আপনার এই প্রোডাক্টটা ছাইড়েন না, আপনি লস খেয়ে যাবেন কিন্তু। তো আপনি কি এটা করবেন? আপনি কি তার কথায় হুদায় এরকম আপনি একটা ডিসিশন নিয়ে ফেলবেন? তা কিন্তু করবেন না। আপনি একটা রিসার্চ করবেন যে আসলেই কি সে ঠিক বলছে। আপনি প্রিভিয়াস ডেটা দেখবেন যে আসলে এই প্রোডাক্টটা এই শীতকালে এটা কিরকম চলে। ঠিক আছে? সো আপনাকে হচ্ছে রিসার্চ করে অবজেক্টিভ বানাইতে হবে। ঠিক আছে? কারো কথা শুনে, মুখে কথা শুনে আপনি কোনো গোলস এন্ড অবজেক্টিভ সেট করবেন না। এজন্য আপনার ফ্যাক্ট থাকতে হবে। যে আপনি ফ্যাক্টের উপরে ডিপেন্ড করে আপনি আপনার অবজেক্টিভস গুলা সেট করবেন। আচ্ছা, এরপর আসে হচ্ছে ডিসিশন মেকিং। আচ্ছা, এখানে তো গোলস এন্ড অবজেক্টিভস নিয়ে তো কারো প্রশ্ন আছে, কারো কি কোনো কোশ্চেন আছে কিনা বলে। আচ্ছা, থাকার কথা না, না থাকলে চলেন আমরা ডিসিশন মেকিং এ যাই। আচ্ছা, ডিসিশন মেকিং এর আগে আপনাদেরকে একটা ইয়া বলি, ঠিক আছে। আচ্ছা, তার আগে ডিসিশন মেকিং এর সংজ্ঞাটা কি দেখি। ডিসিশন মেকিং কি বলা হচ্ছে, মেকিং চয়েসেস এবং অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশন। তো তার মানে কি, আপনার অনেকগুলো অপশন থাকবে হাতে, অনেকগুলো অপশন থেকে আপনাদেরকে যে কোনো একটা চুজ করতে হবে, ঠিক আছে। এটাকেই বলে হচ্ছে আপনার ডিসিশন মেকিং। যখন আপনার হাতে অনেকগুলো অল্টারনেটিভ অপশন থাকবে বা অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশন থাকবে, সেগুলোর মধ্য থেকে একটাকে চুজ করা কে বলে হচ্ছে আপনার ডিসিশন মেকিং। সো ধরেন আপনি হচ্ছে ধরেন মানে একদম ধুধু মানে ঠাডা মনে করেন যে মরুভূমির মধ্যে আটকাই গেছেন, ঠিক আছে, আশেপাশে কিছুই নাই, কিন্তু আপনি মনে করেন যে পানির যন্ত্রণায় ছটফট করতেছেন, আপনি খুবই তৃষ্ণার্ত, ঠিক আছে। সো আপনি আপনি এতই তৃষ্ণার্ত যে বারবার মরিচিকা দেখতেছেন। মরিচিকা কি বুঝেন? হ্যালো। জি স্যার, মরিচিকা বুঝবো না। এটা ওই যে মরুভূমিতে যে মরিচিকা দেখা যায়, এটা কি জানেন? মরুভূমির মধ্যে যেটা দেখা যায় আর কি। জি জি, আমাদের জি পিচ স্যার। রাস্তায়, আমাদের যে রাস্তাগুলো আছে এখানেও কিন্তু গরমকালে মরিচিকা দেখা যায়। আপনি যখন অনেক রোদ হয় তখন দেখবেন যে সামনে পিচে মনে হয় যে অনেক পিচটা অনেক ভেজা, বাট ওর কাছে যে দেখে মনে হয় যে আসলে জি পিচটা স্যার। ভেজা না, বুঝছেন। তো মরুভূমিতেও এরকম মরিচিকা দেখা যায়। সেটা কি, জি স্যার। অনেক দূরে তাকাইলে মনে হয় যে ওইখানে পানি আছে, বুঝছেন, বাট ওইখানে যে দেখা যায় যে আসলে পানি নাই, ঠিক আছে। তো এরকম সে মনে করেন যে আপনি মনে করেন যে তৃষ্ণার্ত হয়ে এরকম একটু মানে দূরে পানিও দেখছেন, ঠিক আছে, যেখানে যাচ্ছেন দেখছেন পানি নাই। তো আপনি খুব হতাশ হয়ে গেছেন, ঠিক আছে। তো হঠাৎ করে দেখলেন একটা বাসা, ঠিক আছে। তো আপনার মনে একটা স্বস্তির নিঃশ্বাস আসলো যে হ্যাঁ, একটা বাসা পাইছি, ওইখানে হয়তো একটু পানি থাকতে পারে। এবং ওইখানে যাওয়ার পরে দেখলেন যে একটা টিউবওয়েলও আছে, ঠিক আছে। টিউবওয়েলটা অনেক পুরাতন,
ঠিক আছে, ওখানে আছে। সো আপনি আপনার মনে আরো একটা আশার বাণী আসে। সো আপনি টিউবারে মানে যখন টিউবওয়েল যখন চাপ দিলেন তখন দেখলেন কোনো পানি আসতেছে না, ঠিক আছে। তার মানে কি টিউবওয়েলের পানি অনেক নিচের দিকে চলে গেছে, ওখানে কোনো পানি নাই। তো আপনার মনটা খারাপ হয়ে গেল। এবার আপনি বাসার ভিতরে ঢুকলেন, বাসার ভিতরে ঢোকার পরে দেখলেন যে একটা কোনায় একটা বোতলে পানি রাখা আছে অল্প একটু, ঠিক আছে। সো ওই বোতলটা দেখে আপনার মনে আরো একটু আশার পানি আসলো, ঠিক আছে। তো ওই বোতলটা দেখার পরে আপনার কি বললাম, মনে একটু আরো আশার পানি আসলো। তো যখন আপনি বোতলটার কাছে গেলেন দেখলেন তো এখানে একটা চিরকুট লেখা আছে। চিরকুটে লেখা আছে যে এই বোতলে যে অল্প একটু পানি আছে এই পানি দিয়ে টিউবওয়েলের পানি তোলার জন্য ইউজ করেন, ঠিক আছে। কি বললাম, ওই বোতলে একটু পানি ছিল, ওইখানে একটা চিরকুট ছিল এবং চিরকুটে লেখা যে এই বোতলে যে অল্প একটু পানি আছে এই পানিটুকু ইউজ করে আপনি টিউবওয়েলের পানি তোলার জন্য ইউজ করেন। এটা কি কখনো দেখছেন? মানে টিউবওয়েলের পানি মাঝে মাঝে কিন্তু চলে যায়, নিচে নেমে যায়, পরে আবার উপর থেকে পানি দিয়ে কিন্তু টিউবওয়েলের পানি তোলা লাগে আবার, দেখছেন না? হ্যালো। জি স্যার, দেখছি এটা। আচ্ছা, তো সেই চিরকুটে হচ্ছে এটা লেখা আছে, বুঝতে পারছেন? তো এখন হচ্ছে সে আসলে খুবই তৃষ্ণার্ত এবং সে একটা সিদ্ধান্তহীনতায় চলে গেল। সিদ্ধান্তহীনতাটা এরকম যে এখানে যে অল্প পানিটুকু আছে এইটুকু আমি খেয়ে ফেলবো, নাকি আমি এই পানিটুকু দিয়ে টিউবওয়েলের পানি তুলবো, ঠিক আছে। কারণ যে অল্প পরিমাণে পানি আছে সেটা দিয়ে টিউবওয়েলের পানি নাও উঠতে পারে, ঠিক আছে। বাট আপনি যদি এখন আবার অন্যদিকে আপনি যদি এখন পানিটুকু খেয়ে ফেলেন তাহলে কিন্তু আবার কিছুক্ষণ পর আপনি তৃষ্ণার্ত হয়ে যাবেন আর পানি পাবেন না। সো আপনারা হলে কি ডিসিশন নিতেন? আপনারা কি পানিটুকু খেয়ে ফেলতেন নাকি ওই পানিটুকু দিয়ে টিউবওয়েলে পানি তুলতেন? একদম। খেয়ে ফেলতেন, কিন্তু আপনি কিন্তু মরুভূমির মধ্যে কি না স্যার, হারাই। উঠাইতাম আগে। আচ্ছা, উঠাইতেন। আচ্ছা, আমাদের গল্প হুম। যেটা ছিল সেটাতে আসলে এটাই ছিল যে সে একটা রিস্ক নিছে। তার হাতে দুইটা অপশন ছিল, হয় পানিটুকু খেয়ে ফেলবো, খেয়ে এখন আমার নিজের তৃষ্ণা মিটাবো, অথবা আমি পানিটুকু দিয়ে একটা রিস্ক নিব যে এই পানিটুকু দিয়ে ট্রাই করে দেখবো যে আমার এই পানিটুকু দিয়ে টিউবওয়েলে পানি উঠে কিনা। তো সে আসলে তার হাতে কি দুইটা অপশন না, এটাই হচ্ছে আপনার দুইটা অল্টারনেটিভ অ্যাকশন, ঠিক আছে। এই দুইটা অপশনের মধ্যে আপনি একটা অপশন চুজ করলেন কি আমি টিউবওয়েলের পানি তুলবো আমার এই পানিটুকু দিয়ে, এবং অবশেষে আসলেই পরে পানি উঠছে, ঠিক আছে। এই গল্পটা হচ্ছে এরকম ছিল। আচ্ছা, আরেকটা জিনিস বলতে, একটা স্ট্যাটিস্টিক্স কি বলতেছে দেখেন, একটা পরিসংখ্যান বলতেছে যে ম্যাক্সিমাম টাইমই ম্যানেজাররা ভুল ডিসিশন নিয়ে থাকে, ঠিক আছে। ম্যাক্সিমাম টাইমই দেখেন হাফ অফ দ্য ডিসিশন মেড বাই ম্যানেজার্স উইদিন অর্গানাইজেশন ফেল। তার মানে তাদের ইন্ডাস্ট্রি বা অর্গানাইজেশন যে ডিসিশন নিয়ে থাকে ম্যাক্সিমাম টাইমই এটা একটা ফেইলার হয়, ঠিক আছে। আর আরেকটা জিনিস, ডিসিশন আমাদের ডিসিশনের উপরে চেঞ্জ করে আমাদের কোম্পানির সবকিছুই আসলে কিন্তু ডিসিশনের সাথে রিলেটেড, ঠিক আছে। ডিসিশন মে অ্যাফেক্ট দ্য লিভস অফ আদার্স এন্ড দ্য চেঞ্জ দ্য কোর্স অফ অ্যান অর্গানাইজেশন। সো ধরেন আপনি একটা ভুল ডিসিশন নিলেন, এই ডিসিশনের কারণে কিন্তু আপনার অর্গানাইজেশনকে পথেও নামতে হতে পারে। আবার আপনি এত ভালো একটা ডিসিশন নিলেন আপনি রাতারাতি আপনার অর্গানাইজেশন, ঠিক আছে, ধরেন যে বেস্ট একটা অর্গানাইজেশন হয়ে যেতে পারে। তো এখানে একটা জিনিস দেখেন, আপনি যখন কোন একটা ডিসিশন নিবেন তখন আপনাকে কিছু কোশ্চেন করতে হবে নিজেকে, ঠিক আছে। সেই কোশ্চেন গুলা কি কি আসলে? সেই কোশ্চেন গুলা হচ্ছে ইজ দিস ডিসিশন ইজ ফেয়ার। তার মানে আপনি যে ডিসিশনটা নিচ্ছেন সেটা কি শুধু আপনি নিজে, আপনি ধরেন ম্যানেজার, আপনি ম্যানেজার হিসেবে একটা ডিসিশন নিচ্ছেন, তো সেই ডিসিশনটা কি শুধু আপনি নিজের প্রফিটের কথা বা নিজের বেনিফিটের কথা চিন্তা করে নিচ্ছেন কিনা সেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। সেকেন্ডলি বলা হচ্ছে যে উইল আই ফিল বেটার অর ওর্স অ্যাবাউট মাইসেলফ আফটার আই মেক দিস ডিসিশন। তো ধরেন আপনি একটা বায়াসড ডিসিশন নিলেন। বায়াস ডিসিশন কিরকম, ধরেন যে আপনি একটা কোম্পানির ম্যানেজার, আপনার এক খালাতো ভাই চাচাতো ভাই কেউ আসছে চাকরির জন্য। তো আপনি চাকরিটা দিয়ে দিলেন, কিন্তু পরে আপনার কিন্তু খারাপ লাগতে পারে যে আসলে ও আমার চাচাতো ভাইকে বা খালাতো ভাইয়ের চেয়ে একজন ভালো ক্যান্ডিডেট ছিল, কিন্তু আমি তাকে চাকরিটা না দিয়ে
আমি একটু বায়াসড হয়ে আমার চাচা ভাইকে চাকরিটা দিলাম। সো এইরকম যখন কোনো ডিসিশন নিবেন তখন আপনাকে ভাবতে হবে, মানে তখন দেখতে হবে যে আপনি ডিসিশনটা যদি নিয়ে ফেলেন তাহলে কি আপনার খারাপ লাগবে নাকি ভালো লাগবে। আচ্ছা, প্রত্যেকটা অর্গানাইজেশনের কিন্তু কিছু রুলস থাকে, ঠিক আছে? সো আপনাকে ডিসিশন নেওয়ার সময় এটাও চেক করতে হবে যে আপনার অর্গানাইজেশনের যে রুলস গুলো আছে সেগুলা ব্রেক হয়ে যাচ্ছে কিনা। আর আরেকটা ডিসিশন নেওয়ার সময় আরেকটা জিনিস নিজেকে প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে যে ডাজ দিস ডিসিশন ব্রেক এনি লস। ঠিক আছে, আপনি যে ডিসিশনটা নিচ্ছেন সেটা কি আপনার গভর্নমেন্টের কোনো লকে ব্রেক করে বা নাকি আপনার অর্গানাইজেশনের কোনো লকে ব্রেক করে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যদি একটা ডিসিশন নেন এবং সেই ডিসিশনটা যদি খবরে দেখানো হতো, যে নিউজে ব্রডকাস্ট করা হতো, তাহলে ব্যাপারটা কেমন হতো। ঠিক আছে, ধরেন আপনি একটা ডিসিশন নিলেন, সেই ডিসিশনটা খুবই ফালতু একটা ডিসিশন, ঠিক আছে? তো সেই ডিসিশনটা যদি আপনাকে খবরে দেখানো হয়, আপনার সবাই দুর্নাম করবে, আপনাকে নিয়ে ঠাট্টা করবে, মশকরা করবে, ঠিক আছে? তো এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে আপনি একটা ডিসিশন নিচ্ছেন, সেটা যদি খবরে দেখানো হতো সেই জিনিসটা কিরকম হতো। সেটা কি ভালো প্রতিক্রিয়া আসতো মানুষের কাছ থেকে নাকি খারাপ প্রতিক্রিয়া আসতো। সো এই 5টা কোশ্চেন আপনার নিজেকে করতে হবে যখন আপনি কোনো একটা ডিসিশন দিবেন অ্যাজ এ ম্যানেজার, ঠিক আছে? আচ্ছা, এই মিটিং এর সময় শেষ হয়ে যাচ্ছে, আপনারা এই সেম লিংকে একটু কাইন্ডলি রিজয়েন দিবেন, ঠিক আছে?